দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ক্রিক ফ্রেন্সিতে। আমি ফয়সাল হাবিব। আপনারা আমাকে দেখছেন ক্রিক ফ্রেন্সির যত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, অর্থাৎ আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। বাংলাদেশ জিম্বাবুয়ে প্রথম টেস্ট সিলেটে যেটা শুরু হয়েছিল 20 এপ্রিল, সেটা শেষ হয়ে গেছে। 5 দিনের টেস্ট 4 দিনে শেষ হয়েছে, কারণ 4 দিনের মধ্যেই বাংলাদেশ কিন্তু টেস্টটা হেরে গেছে। সিলেট টেস্টের চতুর্থ দিন বাংলাদেশকে 3 উইকেটে হারিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের দেয়া 174 রানের টার্গেট তারা 7 উইকেট খুইয়ে হাতে 3টা উইকেট রেখে পেরিয়ে গেছে। এর আগে চতুর্থ দিন সকালে ব্যাট করতে নেমে দিনের দ্বিতীয় বলেই নাজমুল হোসেন শান্ত, বাংলাদেশ ক্যাপ্টেন, তিনি আউট হয়ে ফিরে যান এবং শান্তর আউট হওয়ার পরেই কিন্তু বাংলাদেশের যে একটা বড় লিড নেওয়ার স্বপ্ন, বা তৃতীয় দিনের খেলা শেষে মুমিনুল হক যেমনটা বলেছিলেন 270 থেকে 300 রানের মতো লিড তিনি চান, সেই স্বপ্নটা ধূলিসাৎ হয়ে যায়। পরবর্তীতে জাকের আলী অনেক, তিনি 50 করেন। টানা চতুর্থ ম্যাচে তার ব্যাট থেকে 50 পেল দল। তো অনিকের 50-তে শেষ পর্যন্ত বাংলাদেশ 173 রানের একটা লিড পায়। 174 রানের টার্গেট ছিল জিম্বাবুয়ের কাছে। 174 রানের টার্গেটও খুব যে খারাপ তেমনটা নয়। বিশেষ করে উপমহাদেশে বাংলাদেশে সেকেন্ড ইনিংসে 150, 200, 250 রানের টার্গেট গুড টার্গেট, ফাইটিং একটা স্কোর। কিন্তু এই 174 রানের টার্গেট নিয়ে খেলতে নেমেও বাংলাদেশের বোলাররা শুরুটা একদমই ভালো করতে পারেনি। 2 জিম্বাবুয়ান তরুণ ব্যাটার ব্রায়ান বেনেট এবং বেন কারেন, এরা দুজন প্রায় 94 অর্থাৎ 94 রানের একটা ওপেনিং পার্টনারশিপ করে ফেলে। 174 রানের টার্গেটে যখন প্রতিপক্ষ 94 রানের একটা ওপেনিং জুটি করে, তখন আসলে ম্যাচে আর তেমন কিছু বাকি থাকে না। এরপরও বাংলাদেশ ভালো একটা কামব্যাক দিয়েছিল আমি বলবো। মেহেদী হাসান মিরাজ এবং তাইজুল ইসলাম একের পর এক উইকেট নিতে থাকেন এবং বাংলাদেশ কিন্তু প্রায় ওই যে বললাম, যখন জয় থেকে প্রায় 30 রান দূরে জিম্বাবুয়ে, তখন বাংলাদেশ প্রায় 5টা-6টা উইকেট ফেলে দিয়েছিল প্রতিপক্ষের, বাট আলটিমেটলি ম্যাচটা বাংলাদেশের জেতা হয়নি। সো এই ছিল ম্যাচের সামারি। চতুর্থ দিন কী হলো, বাংলাদেশ কিভাবে হারলো সেটা বললাম। এবার একটু বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। আসলে সমস্যাটা কোথায়, কেন হারলো বাংলাদেশ এই ম্যাচটা? কারণ জিম্বাবুয়ের কাছে টাইগাররা হারবে এই প্রত্যাশা আসলে কেউ করেনি, স্বপ্নেও হয়তো বা কেউ ভাবেনি। এখানে বসেই আমি টেস্ট শুরু হওয়ার আগে বলেছিলাম যে হ্যাঁ, বাংলাদেশ হেসে খেলে জিতবে না ঠিকই, কিন্তু বাংলাদেশ জিতবে, কারণ বাংলাদেশের ফেভারিট। বাট আলটিমেটলি সে জয়টা হয়নি। ক্যাপ্টেনের মতে ব্যাটিংয়ে রান কম হয়েছে, তাই বাংলাদেশ ম্যাচটা হেরেছে এবং তিনি পুরোপুরি দোষটা তার নিজের উপর নিয়ে নিয়েছেন। শান্তর ভাষায় যদি বলি তাহলে বলতে হয় আমার আউটটাই ম্যাচটাকে নষ্ট করে দিয়েছে। ট্রু, সামহট ট্রু। শান্ত ওই সময় আউট না হলে ম্যাচের রেজাল্ট অন্যরকম হতে পারতো বা ম্যাচ অন্যদিকে যেতে পারতো। তাহলে এখন প্রশ্ন হলো, শান্ত আপনি আউটটা হলেন কেন? দিনের দ্বিতীয় বলে কেন আপনার মারতে হতো? এই উত্তরও শান্ত দিয়েছেন যে তিনি সবসময় রানের খোঁজেই থাকেন, তিনি এই ধরনের বলে সবসময় মারেন বা আগেও মেরেছেন, সেই রানের খোঁজেই তিনি এই বলটাতেও মারতে গেছিলেন। কিন্তু একই সাথে শান্ত এটাও বলেছেন যে হ্যাঁ, আমি হয়তোবা আরও কয়েক ওভার যাওয়ার পরে ব্যাট চালাতে পারতাম, একেবারে দিনের দ্বিতীয় বলেই না মারলেও পারতাম। এখানেই আসলে ঘটনাটা। বাংলাদেশের ব্যাটাররা, ফিল্ডাররা, ক্রিকেটাররা সবাই জানে কোথায় সমস্যা বা কোথায় ভুল। ওই যে শান্ত আউট হওয়ার পরে তার রিয়েলাইজ হয়েছে এই বলে আমি না মারলেও পারতাম। এটা শুধু শান্তর ক্ষেত্রে নয়, ম্যাক্সিমাম সবার ক্ষেত্রেই এই সমস্যাটাই আমার মনে হয় থাকে। সবাই জানে ভুল কোথায় হচ্ছে, সবাই জানে সে কেন ব্যর্থ হচ্ছে, সবাই জানে একজন ব্যাটার বড় ইনিংস করার আগে আউট কেন হচ্ছে, ওই ব্যাটার নিজেও জানে, কিন্তু মাঠে আসলে করে দেখাতে পারছে না। যখন সবচেয়ে বেশি জরুরি চিন্তা করা বা নিজের মাথা খাটানো, তখনই আমার মনে হয় প্লেয়াররা তাদের মাথাটা খাটাতে পারছেন না। এই টেস্ট হারার আরেকটা বড় কারণ লিটন দাসের অনুপস্থিতি। কীভাবে সেটা বলি, কারণ বাংলাদেশ যে ব্যাটিংয়ে খুব একটা ভালো করতে পারে না সাদা পোশাকে, এটা প্রতিটা টেস্টেই বা প্রতিনিয়ত দেখা যাচ্ছে। বাট এই যে খারাপের মধ্যেও সবসময় গোবরে পদ্মফুল হয়ে ফোটেন লিটন দাস। কারণ দেখা যায় শুরুতে বাংলাদেশে 3টা, 4টা, 5টা উইকেট নাই, ওই সময় এসে মিডল অর্ডারে লিটন দাস হাল ধরেন, তিনি সেঞ্চুরি করেন অথবা বড় একটা জুটি করেন। এই যে এই ম্যাচের 2 ইনিংসে মিডল অর্ডারে অর্থাৎ 4 নম্বর 5 নম্বর জুটিতে বড় কোনো জুটি আমরা দেখিনি, কোনো ব্যাটারি দাঁড়াতে পারেনি। মেহেদী হাসান মিরাজ তিনি 2 ইনিংসেই ব্যর্থ হয়েছেন। অনেক এক ইনিংসে 50 করেছেন, আরেক ইনিংসে ব্যর্থ হয়েছেন। মুশফিকুর রহিম তিনি 2 ইনিংসেই ব্যর্থ হয়েছেন। অর্থাৎ এই যে এই জায়গাটায় যে মাঝখানে লিটন দাস যেমন যে ভূমিকাটা পালন করতেন, সেই ভূমিকাটা পালন করার মতো কেউ ছিল না। সেখান থেকেই ওই জায়গায় বড় কোনো জুটি হয়নি, ফলে বাংলাদেশ ম্যাচটায় পিছিয়ে পড়েছে। আবারও বলছি, বাংলাদেশ ম্যাচটা হেরেছে ব্যাটিং ব্যর্থতায়। যদি প্রথম ইনিংসেও আর 50টা রান বেশি হতো অথবা দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ আর 50
50টা রান বেশি করতে পারতো, এই ম্যাচের ফলাফল অন্য যে কোনো রকম হতে পারতো। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এবার বলি একটু আরেকটু ব্রড পার্সপেক্টিভে কথা বলা দরকার। আসলে টেস্ট ক্রিকেটে উন্নতির কি দশা, বা টেস্ট ক্রিকেটে উন্নতি আদতে হবে কি না, এই সিরিজটা বাংলাদেশ হোয়াইট ওয়াশ হবে কি না সেটাও বলা দরকার। দ্বিতীয় প্রশ্নের উত্তরটা আগে দিয়ে, এই সিরিজটা বাংলাদেশ হোয়াইট ওয়াশ হবে কি না। দেখুন, হ্যাঁ জিম্বাবুয়ে জিতেছে ফার্স্ট টেস্টে, কিন্তু জিম্বাবুয়ের শক্তিমত্তার দিক দিয়ে বাংলাদেশের চেয়ে পিছিয়ে আছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। ফার্স্ট টেস্ট জেতার পরও আসলে জিম্বাবুয়ে আমাদের চেয়ে দুর্বল দল, এটা মানতে হবে। এটা যদি আপনি না মানতে চান তাহলে আপনি গোঁড়ামি করছেন। আসলে জিম্বাবুয়ে আমাদের চেয়ে দুর্বল দল। সেখান থেকে আমার মনে হয় দ্বিতীয় টেস্টে বাংলাদেশ কামব্যাক করবে, দ্বিতীয় টেস্টে জিতবে। আমি যখন বলছি দ্বিতীয় টেস্টে জিতবে কনফিডেন্টলি বলছি, তাহলে ফার্স্ট টেস্টে কেন জিতলো না এরও আমার ব্যাখ্যা আছে। বাংলাদেশ দলের প্লেয়াররা যখনই দীর্ঘদিন একটা ফরম্যাটে খেলে বা এক রঙের বলে খেলে, তখন ওই রঙের বল থেকে অন্য রঙের বলে যখনই শিফটটা হয় তখনই গোলমাল পেকে যায়। ঠিক 1 বছর আগে হুবহু এই একই রকমের ঘটনা ঘটেছিল, এই সিলেটের মাটিতেই ঘটেছিল। 1 বছর আগে শ্রীলঙ্কা খেলতে এসেছিল বাংলাদেশে, 2 ম্যাচের টেস্ট সিরিজ ছিল। সেবার বিপিএল ছিল, বিপিএলের পর ঢাকা প্রিমিয়ার লিগ ছিল, ঢাকা প্রিমিয়ার লিগের মাঝপথেই আসলে সিরিজ শুরু হয়েছিল শ্রীলঙ্কার এগেনস্টে। সো বিপিএল বাংলাদেশের প্লেয়াররা খেললো, ঢাকা প্রিমিয়ার লিগ খেললো, শ্রীলঙ্কার এগেনস্টে ওডিআই ছিল, টি20 ছিল, সেখানেও মোটামুটি ভালো খেললো। যখনই টেস্ট শুরু হলো শ্রীলঙ্কার এগেনস্টে, ওই টেস্টে বাংলাদেশের ব্যাটাররা লেজে গোবরের অবস্থা। ওই সিরিজেও বোলাররা ভালো করেছিল, ব্যাটারদের লেজে গোবরের অবস্থা ছিল। এবার আপনি জিম্বাবুয়ের এগেনস্টে এই ম্যাচের প্যাটার্ন দেখুন, সেম। প্রথমে ক্রিকেটাররা বিপিএল খেললো, এরপর ঢাকা প্রিমিয়ার লিগ খেললো, টানা 3 মাস 3.5 মাস সাদা বলে ক্রিকেট খেললো। ঠিক যখন লাল বলে খেলতে আসলো, ব্যাটারদের লেজে গোবরের অবস্থা এবং ব্যাটারদের ব্যর্থতায় বাংলাদেশ হেরে গেল। সো এই এক ফরম্যাট থেকে আরেক ফরম্যাটে শিফট হওয়ার যে ব্যাপারটা, এক রঙের বল থেকে আরেক রঙের বলে শিফট হওয়ার যে ব্যাপারটা, এটাতে বাংলাদেশ ব্যাটাররা বেশ খানিকটা কাঁচা। এটা তাদের শিফট হতে বা অভ্যস্ত হতে খানিকটা সময় লাগে। আমি বিশ্বাস করি ফার্স্ট টেস্টে তারা অভ্যস্ত হয়েছে, সেকেন্ড টেস্টে তারা ভালো করবে, সেকেন্ড টেস্টে তারা ম্যাচটা জিতবে। কিন্তু প্রশ্ন হলো, 22 বছর 23 বছর ধরে টেস্ট খেলা একটা দলের প্লেয়াররা কেন এখনও প্রতিটা সিরিজেই এই অভ্যস্ত হইতে এত বেশি সময় নেবে? এই প্রশ্নের উত্তর আসলেই জানি না কার কাছে আছে। কারণ প্রথম টেস্ট শুরু হওয়ার আগে নাজমুল হোসেন শান্ত তিনি বলেছিলেন যে ইটস অ্যাকচুয়ালি স্যাড যে টেস্ট শুরু হওয়ার আগেও তার একটা ম্যাচ শুরু হওয়ার আগেও তার টেস্ট কালচার নিয়ে কথা বলতে হয়। আসলে এই ব্যাপারটা স্যাড। আরও স্যাড কি জানেন? এই যে বাংলাদেশ খারাপ করতেছে, জিম্বাবুয়ের সাথে হারতেছে, বা পরের টেস্টেও কি হবে তা নিয়ে জনমনে সন্দেহ। পুরো টেস্টে এক একটা দিনে 4টা 5টা 10টা 15টা করে টিকিট বিক্রি হচ্ছে, মানুষ খেলা দেখতে যাচ্ছে না, ক্রিকেটের প্রতি আগ্রহ হারায় ফেলতেছে। এরপরও বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে কোনো উদ্যোগ নেবে সেই আশা আমি দেখি না, সেই আশা নাই। এটাই সবচেয়ে বড় কষ্টের বিষয়। বাংলাদেশ যখন টেস্ট হারলো জিম্বাবুয়ের কাছে, তখন ক্রিকেট বোর্ডে কি হচ্ছে জানেন? ক্রিকেট বোর্ডে হচ্ছে যে 2 ম্যাচ রেফারি হাতাহাতি লেগে গেছে, একজন আরেকজনের সাথে গালাগাল শুরু করছে। 2 ম্যাচ রেফারি, চিন্তা করবেন, আম্পায়ারের চেয়েও কিন্তু বড় পজিশনে থাকে ম্যাচ রেফারি। 2 ম্যাচ রেফারি একজন আরেকজনের সাথে হাতাহাতি লাগছে। একজন আম্পায়ার চাকরি থেকে রিজাইন দিতে চাইছে, কারণ তার মনে হয়েছে যে তাকে অসম্মান করা হয়েছে। অসম্মান করার পরে একজন ক্রিকেটার তিনি পর্যাপ্ত শাস্তিটা পাননি। সেই ক্রিকেটারটা হলেন তাহিদ হৃদয়। তিনি আবার 2 ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন, কিন্তু 1 ম্যাচের নিষিদ্ধাদেশ কাটিয়েই আবার মাঠে ফিরে এসেছেন সবাইকে বুড়ো আঙুল দেখিয়ে। সো হৃদয়কে ফেরাতে আসলে নিয়মটা কোথায়, কে পরিবর্তন করলো, কিসের ভিত্তিতে হৃদয়কে ফেরানো হলো, এই উত্তর কারো কাছে নাই। আম্পায়ার এবং প্লেয়ারদের মধ্যে কোনো মিউচুয়াল রেসপেক্ট নাই। প্লেয়াররা আম্পায়ারদের রেসপেক্ট করে না, প্লেয়াররা মনে করে আম্পায়াররা কিছুই পারে না। আম্পায়াররা আবার অসহায়, তাদের এক এক সময় এক এক পক্ষের ডিরেকশন শুনতে হয়। এই পক্ষ বলে আউট দিবে, ওই পক্ষ বলে আউট দিবা না। আবার প্লেয়াররা এসে যে কোনো ধরনের সিদ্ধান্ত, আজকের একটা ম্যাচ আবাহনী বনাম গাজী গ্রুপ ক্রিকেটার্স, সেখানেও গাজী গ্রুপ ক্রিকেটার্সের 2টা আউট তাদের প্লেয়ারদের পছন্দ হয়নি, তারা আম্পায়ারের দিকে তেড়ে গেছে। সো যে কোনো ধরনের সিদ্ধান্ত যার পক্ষে যাবে সেই আম্পায়ারের এগেনস্টে চলে আসবে। তারপরে প্লেয়ার আম্পায়ারের মধ্যে ভালো সম্পর্ক থাকবে না। তারপরে একজন ম্যাচ রেফারি এসে তিনি ডিরেক্টলি বলছেন যে কোনো প্লেয়ার আম্পায়ারদের ওপর ভরসা করে না। বাংলাদেশ দল টেস্ট ম্যাচ হেরেছে জিম্বাবুয়ের কাছে। জিম্বাবুয়ে 3 বছর পরে টেস্ট, 4 বছর পরে টেস্ট জিতেছে, সেই দিকে কারো ভ্রুক্ষেপ নাই। টেস্টে কিভাবে উন্নতি করতে হবে সেই দিকে কারো মনোযোগ নাই। বাংলাদেশ দল আরও কত নিচে নামবে এই হিসাবও কেউ করতে চায় না। কিভাবে করবে, সময় তো কারো কাছে নাই। ওই যে আম্পায়ার, ম্যাচ রেফারি, আম্পায়ার্স কমিটি, সিসিডিএম, ক্রিকেটার, অমুক ক্লাব তমুক ক্লাব, এইসব নিয়েই আছে, এইসব নিয়েই থাকবে। ক্রিকেটের কোনো উন্নতি আদতে হবে কিনা বা কবে হবে, কে করবে,
এর কোনো উত্তর নাই ভাই। এবং আই এম ভেরি স্যাড টু সে দ্যাট ক্রিকেট ইন আওয়ার কান্ট্রি right now, cricket in our country doesn't have any bright future. I know it's a very big statement, but this is truth. I would believe, karon people don't love cricket anymore, they don't want to watch cricket anymore. BCB, they are going down day by day by day by day. Cricketers, their body language is not up to mark. So I'm not sure edesher cricketer ki hobe, I'm not sure edesher cricket কোনো দিনও আমরা যে স্বপ্নটা দেখি, যে প্রত্যাশাটা করি, সেখানে পৌঁছাতে পারবে কিনা। বাট সেকেন্ড টেস্ট বাংলাদেশ জিতবে বলে আমার বিশ্বাস, কারণ ওই তো বললাম অভ্যস্ত হয়ে গেছে, ফার্স্ট ম্যাচ হারছে, হেরে একটু অভ্যাসটা হয়েছে লাল বলের সাথে, সেই লাল বলের অভ্যাসটা নিয়ে তারা সেকেন্ড টেস্টে ভালো করবে এই প্রত্যাশা আমি রাখি। বাট ওভারঅল বাংলাদেশের ক্রিকেট কোথায় যাচ্ছে, কোন দিকে যাচ্ছে, কি হচ্ছে, খুবই কনফিউজিং। এই সবগুলো বিষয় খুবই ধোঁয়াশায় ভরা আছে বাংলাদেশের ক্রিকেট, অ্যান্ড দিস ইজ নট গুড ফর ক্রিকেট ইন বাংলাদেশ। আমি ফয়সাল হাবিব আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ক্রিকেটের সাথেই থাকবেন। অ্যাটলিস্ট একেবারে বাংলাদেশের ক্রিকেটটা একেবারে মরে যাওয়ার আগ পর্যন্ত থাকুন ক্রিকেটের সাথে। আমার এখন যে অবস্থা, একেবারে মরে যাইতে মনে হয় খুব বেশি সময় বাকিও নাই। সবাই ভালো থাকবেন।